সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল, তোমাদেরই প্রিয় প্রদীপ স্যার। তো গতদিন রসায়ন ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যন্ত শিখেছিলাম। তো আজকে আমরা বোরের পরমাণু মডেল নিয়ে পড়াশোনা করব। তো চলো শুরু করি। তো বোরের পরমাণু মডেলটা কত খ্রিস্টাব্দে এটা বোর দিয়েছিলেন? 1913 সালে, তাই না? এই 1913 সালে বোর তার পরমাণুর গঠন সম্পর্কে ধারণা প্রদান করেছিলেন। তো রাদারফোর্ড যেখানে ব্যর্থ হয়েছেন, রাদারফোর্ড যেখানে মনে করো যে শেষ করেছিলেন, তার সীমাবদ্ধতা যেখানে তিনি আটকে গিয়েছিলেন, সেখান থেকে বোর শুরু করেছিলেন। তাহলে রাদারফোর্ডের সীমাবদ্ধতাটা কি ছিল? রাদারফোর্ডের সীমাবদ্ধতা ছিল ওই যে ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব অনুসারে কি হচ্ছিল, যে ইলেকট্রন একটা চার্জবাহী কণা, যেটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকলে লাগাতার শক্তি বিকিরণ করতে থাকবে। বিকিরণ করতে করতে এই যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কমতে কমতে কি করবে বলতো? ইলেকট্রন ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হয়ে যাবে। এবং কার তত্ত্ব অনুযায়ী এটা হয়? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব অনুসারে। ঠিক আছে, যে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেটা লাগাতার শক্তি বিকিরণ করবে, তাই না? এই শক্তি বিকিরণ করতে থাকলে আস্তে আস্তে কি অধিকার টান কমে যাবে, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা বড় সীমাবদ্ধতা। এখান থেকে আমরা এখন বোরের পরমাণু মডেলে ঢুকবো। তো বোর এখন রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে দিয়েছিলেন বলতো? 1911 সালে। তাহলে এই 1913 সালে বোর এখন এটার সমস্যাটা সমাধান করার চেষ্টা করছেন। তো সমস্যার সমাধান করার ক্ষেত্রে তিনি ওই যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে এর মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। সাধারণ পদার্থবিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের থিওরি তত্ত্ব অনুসারে এই ঘটনাটা ব্যাখ্যা করা যায় না। তখন তিনি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব কত সালে আবিষ্কার করেছেন? 1900 সালে। বুঝে গেছে? এই 1900 সালে প্লাঙ্ক এক ধরনের কথা বলছিলেন, ম্যাক্স প্লাঙ্ক। কি বলছিলেন? যে আলো কি হয়? ঝাঁকঝাঁক কণা আকারে আসে। বুঝছো? এই কণাগুলো কি? এই কণাগুলোর মধ্যে কি থাকে? তরঙ্গ থাকে, শুধু তরঙ্গ থাকে। এই তরঙ্গগুলো কি? ভরহীন। এই কণাগুলো হচ্ছে ভরহীন। এই কণাগুলোর নাম পরবর্তীতে, প্রথমে প্লাঙ্ক এগুলোকে কি বলেছেন বলতো? কোয়ান্টা। পরবর্তীতে এইগুলোর নাম হয় ফোটন। ঠিক আছে, তাহলে এই ফোটন হচ্ছে এক ধরনের কণা, তাড়িৎচুম্বক বিকিরণ, যেখানে এই কণার মধ্যে কোনো ভরই থাকে না, পুরোটাই কি? শক্তি। আমরা জানি এই সময়ের আগের পর্যন্ত ধারণা কি ছিল? পদার্থের যদি কণা হয় তাহলে কণার কি থাকবে? একটা ভর থাকবে। কিন্তু এই প্লাঙ্কের পরবর্তী সময়ে প্লাঙ্ক যখন এইগুলো কথা বলেন, তখন বলেন যে না, কণা ঠিকই আছে কিন্তু কণার ভর থাকবে না, এই কণার মধ্যে পুরোটাই শক্তি থাকবে। ঠিক আছে, তো যাই হোক, এইগুলো ছিল আমাদের গত ক্লাসের আলোচনার বিষয়, বেসিক জিনিসগুলো জানছি। এখন আমরা বোরের পরমাণু মডেল পড়ব। দেখো, রাদারফোর্ড বলছিলেন যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরবে। বোরেরও এই একই কথা আছে, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরপাক খাবে, এটা নিয়ে কোনো বিবাদ নাই। ঠিক আছে, তো রাদারফোর্ডের মতে ইলেকট্রনগুলো কেমন করে ঘুরবে, কোথায় থাকবে, এই ধরনের ধারণা কিন্তু রাদারফোর্ড দিতে পারেনি। কিন্তু বোর সেটাকে সংশোধন করে বললেন যে এক নম্বর কথায় নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরবে, তবে কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। বুঝা গেছে? ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। মনে রাখবা, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ মানে কি? এই ইলেকট্রনের জন্য ওই কক্ষপথটাই বরাদ্দ করা আছে, ওটাই তার জন্যে অনুমোদন দেওয়া আছে। পরের কক্ষপথের জন্য যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনের জন্য এই কক্ষপথটাই বরাদ্দ করে দেওয়া আছে। এই ইলেকট্রনগুলো কখনো এখানে এসে ঘোরে না, এই ইলেকট্রনগুলো কখনো ওখানে যে ঘোরে না। বুঝেছে? নর্মালি পরবর্তীতে সেটা শক্তি বিকিরণ গ্রহণের ধারণা আছে, সেটা পরবর্তীতে আমরা আলোচনা করছি। তো নর্মালি একটা পরমাণুর কক্ষপথে যে কক্ষপথের ইলেকট্রন, সেখানে থেকেই
আবর্তন করে। ঠিক আছে, এই জন্যে বোর বললেন প্রথম কথায় যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। ঠিক আছে, কি কক্ষপথ? অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ। তাহলে এই কক্ষপথগুলোকে তিনি এন দ্বারা প্রকাশ করলেন। এন সমান 1, এন সমান 2, তারপরে কি এন সমান 3। তো এন সমান 1 হলে এটাকে বললেন কে শেল, এন সমান 2 হলে এটাকে বললেন এল, এটা হচ্ছে কে এল এম, এইভাবে যাবে আর কি, বুঝা যাচ্ছে? কে এল এম এন ইত্যাদি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই কক্ষপথগুলোর তিনি নাম দিলেন প্রধান শক্তি স্তর বা এনার্জি লেভেল, বা হচ্ছে স্থির কক্ষপথ বা স্থির শক্তি স্তর। এই এনগুলা দিয়ে এই কক্ষপথগুলোকে প্রকাশ করা হয়। এই এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এন এর মান 1 তখন কি শেল বা এগুলোকে বলা হচ্ছে কি অরবিট। তাহলে এন এর মান 1 তখন এটাকে কি কক্ষপথ? কে কক্ষপথ বা কে প্রধান কক্ষপথ। তারপরে এন সমান 2 মানে এল প্রধান শক্তি স্তর। তারপরে এন সমান 3 হলে এম প্রধান শক্তি স্তর। এইভাবে আর কি কক্ষপথগুলো থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার হলো বোরের প্রথম কথা। তাহলে আবার একবার বলি, দেখো বোর বললেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, যেখানে সেখানে ঘুরবে না। এই ইলেকট্রনের জন্য এই কক্ষপথটাই তার জন্য বরাদ্দ আছে, এই ইলেকট্রনগুলোর জন্য এই কক্ষপথটাই তার জন্য অনুমোদন করা আছে। এই ইলেকট্রনগুলো কখনো এখানে এসে ঘুরবে না নরমালি, অন্য ক্ষেত্রে সেটা পরে আমরা বলছি। এই ইলেকট্রনগুলোর থাকার জায়গা এখানেই, এখানে থেকেই তারা আবর্তন করবে। ঠিক আছে, আচ্ছা এবার 2 নাম্বার কথা হলো বোর তার পরমাণুর স্বীকার্যগুলোতে 2 নাম্বার কথায় তিনি বললেন যে ইলেকট্রন যখন একটা কক্ষপথে থাকে, সে কক্ষপথে একটা কৌণিক ভরবেগ নিয়ে থাকে, বুঝেছে? সে কক্ষপথে ঘোরার সময় তার একটা বেগ থাকবে না, তো এখানে ঘোরার সময় বৃত্তাকার পথে ঘোরার সময় তার একটা কৌণিক ভরবেগ থাকবে। ঠিক আছে না? আচ্ছা, এই কৌণিক ভরবেগটা সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই। কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগ। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা শিখছিলাম পদার্থবিজ্ঞানে ভরবেগ মানে কি বলতো? ভরবেগের গুণফল। তাহলে ভর মানে কি এম, আর বেগ মানে ভেলোসিটি ভি, তাই না? তো ভরবেগের গুণফলকে বলবো ভরবেগ। তো কৌণিক ভরবেগের আর এই ভরবেগের মধ্যে একটা সম্পর্ক হলো, কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দ্বারা। কৌণিক ভরবেগ মানে এই ভরবেগটাকে কি বলা হয়? রৈখিক ভরবেগ, বুঝেছে? সরল রেখা বরাবর যে বস্তুগুলো চলে তার যে ভরবেগ সেটাকে বলা হয় রৈখিক ভরবেগ, রেখা বরাবর চলে। ঠিক আছে, তাহলে রৈখিক ভরবেগকে আমরা বলি পি। ঠিক আছে না? পি সমান এমভি। এই যে ভরবেগের গুণফল ভরবেগ, রৈখিক ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। পি মানে হচ্ছে এমভি। তাই রৈখিক ভরবেগ আর কৌণিক ভরবেগের সম্পর্ক হলো, দেখো এই ইলেকট্রনটা কেন্দ্র থেকে কত দূরে অবস্থান করছে সেই দূরত্বটাকে ধরি আমরা আর দ্বারা। ঠিক আছে না? এটাকে কি বলেছি? ওই বৃত্তাকার পথটির ব্যাসার্ধ। ঠিক আছে, যে বৃত্তাকার পথে যে কক্ষপথে ইলেকট্রনটা আবর্তন করছে নিউক্লিয়াস হতে তার দূরত্ব, ওইটাকে কি বলবো? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ গুণন এই যে রৈখিক ভরবেগ রেখা বরাবর চলার ক্ষেত্রে সেটা হলো পি। যখন আমরা রৈখিক ভরবেগকে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর দিয়ে গুণ করব তখন আমরা পাবো কৌণিক ভরবেগ। ঠিক আছে, তাহলে কৌণিক ভরবেগ মানে কি? এল সমান আর গুণন পি। আচ্ছা, আর মানে তো বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর এই পি মানে কি? ওই যে আমাদের এমভি। তাহলে কি লিখতে পারি বলো তো? এমভি আর লেখা যায় না? ঠিক আছে, তাহলে কৌণিক ভরবেগ এল সমান কি লেখা যাবে? এমভি আর। ঠিক আছে তো, এমভি আর। তাহলে 2 নাম্বার কথায় বোর বললেন যে যখন একটা ইলেকট্রন ঘুরবে কোনো বৃত্তাকার পথে, কোনো কক্ষপথে, সেই কক্ষপথে ওই ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ থাকবে। ঠিক আছে, তো এই কৌণিক ভরবেগ এমভিআর, এই যে বের করলাম আমরা কৌণিক ভরবেগ কত? এমভিআর সমান NH/2π। এখন আমরা এগুলো কি দ্বারা মানে এইগুলো দ্বারা কি প্রকাশ করে সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো এম মানে কি বলতো? এম মানে কার ভর? ইলেকট্রনের ভর।
ইলেকট্রনের আমরা সংক্ষেপে লিখি ইলেকট্রন এর ভর, বুঝছো? তারপরে ভি মানে কি বলতো? বেগ। কার বেগ? ইলেকট্রনের বেগ, যে ঘুরছে আর কি, ইলেকট্রন এর বেগ, ঠিক আছে? তারপরে আর মানে কি বলতো? ওই কক্ষপথের ব্যাসার্ধ, যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে। এখন যদি এই কক্ষপথের ইলেকট্রন হয় তাহলে কেন্দ্র থেকে এর দূরত্ব, এই কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমাদের যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, তার মানে লিখবো আমরা কক্ষপথের হচ্ছে কি ব্যাসার্ধ, ঠিক আছে? তারপরে তাহলে গেল বাম পক্ষের গুলো। এবার এন মানে কি? এন মানে ওই যে এন মানে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের নাম্বারগুলো সংখ্যা, মানে আমরা এটাকে লিখতে পারি কি প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপরে দেখো আরেকটা জিনিস, এগুলো আমি একটু উপরে লিখি। আচ্ছা, তারপরে দেখো এখানে আর কি আছে দেখো তো, এইচ আছে না? এই এইচ কে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। ওই যে প্লাঙ্ক, আমরা কোয়ান্টাম তত্ত্বের হেল্প নিয়ে তো এইটা পড়ছি, তা না? বোর কোয়ান্টাম তত্ত্বের হেল্প নিয়ে কিন্তু তার এই পারমাণবিক তার হচ্ছে এই পরমাণুর মডেলটা প্রদান করছেন, ঠিক আছে? সাধারণ বিজ্ঞান যেখানে, সাধারণ পদার্থবিজ্ঞানের তত্ত্বসূত্র যেখানে ব্যর্থ হয়েছে, ওটা কার ধারণা ছিল? কে ওটাকে অ্যাপ্লাই করেছিল? রাদারফোর্ড। কিন্তু রাদারফোর্ডের ওইখানে আর এখানকার মধ্যে পার্থক্য হচ্ছে, বোর সেটাকে কি নতুন একটা বিজ্ঞানের তত্ত্বসূত্র কোয়ান্টাম মেকানিক্স, যেটা প্লাঙ্কের মানে আবিষ্কার করা, সেই কোয়ান্টাম তার তত্ত্ব অনুসারে এইগুলা ব্যাখ্যা করতে গিয়ে তখন তিনি বললেন কি যে প্লাঙ্কের এই যে এইচটা হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, এইচ নিয়েছেন এখানে। তো প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে? তো এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবকের মান কত? এই যেরকম 6.626 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, বোঝা গেছে? এরকম। আচ্ছা, এইটা হচ্ছে বোরের 2 নাম্বার কথা। আর কি ছিল বলতো সূত্রে? h/2π। পাই মানে তো তোমরা জানো, পাই মানে কি 3.1416, ঠিক আছে না? তাহলে বোরের 2 নাম্বার কথা কি? ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘোরার সময় যে কক্ষপথে ঘুরবে, ওই কক্ষপথে ইলেকট্রনের একটা কি থাকবে বলতো? কৌণিক কি থাকবে? ভরবেগ থাকবে। তো কৌণিক ভরবেগের সূত্রটা কি ছিল আমাদের? এখানে এই বক্সের মধ্যে লিখি। কৌণিক ভরবেগ ছিল কি? mvr সমান কি লিখছিলেন? nh/2π। তো এখানে m মানে কি? ইলেকট্রনের ভর, তারপরে v মানে কি? ইলেকট্রনের বেগ, ওই কক্ষপথে বেগ। এক এক কক্ষপথে বেগ কিন্তু এক এক রকম হবে, কোনো কক্ষপথের ইলেকট্রনের বেগ কিন্তু একই রকম হবে না, বুঝছো? তারপরে আর মানে কি? ওই কক্ষপথের ব্যাসার্ধ। এন মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, ওই যে কোয়ান্টাম বলবিজ্ঞান থেকে আসছে, ঠিক আছে? কোয়ান্টাম, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বর হেল্প নিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে এন এর মান 1 2 3 এগুলো হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আর এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক, তার মান কত? 6.626 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আচ্ছা, এটা গেল 2 নাম্বার কথা। এবার 3 নাম্বার কথাটা আমাদেরকে বোঝার জন্য আরেক ধরনের একটু সমীকরণ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এটা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, আমরা একটু তরঙ্গ সম্পর্কে পড়ে নিই আগে, ঠিক আছে? এই মনোযোগ দাও, তরঙ্গ সম্পর্কে পড়ি। খেয়াল করো, এইটা হচ্ছে একটা তরঙ্গ। আমরা ফিজিক্সের তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারে বিস্তারিত পড়ব, তো এখানে তরঙ্গের একটু ধারণা লাগবে, তাই আমরা তরঙ্গটা একটু পড়ে নিই, ঠিক আছে? আচ্ছা, পুকুরে ঢেল ফেললে, এটাকে মুছি নাকি থাক ওটা। পুকুরে দেখো ঢিল ফেললে কি হয় বলো তো? এরকম যদি পানি থাকে, তো এই পানিতে যদি আমরা একটা মিডিলে ঢিল ফেলি, তাহলে কি হবে? এইটা ডাউন হবে না, এখানকার পানিগুলোকে কি করবে? ডাউন করে দিবে। আর এই পানিগুলো এইখানে যখন এই ঢিলটা নিচের দিকে আসবে, তখন কি হবে? পানিগুলো এখানকার ডাউন হয়ে যাবে, আর এর পার্শ্ববর্তী পানির অণুগুলো কি করবে বলো তো? আপ হবে, তাহলে উপরের দিকে এরকম ঠেলে উঠবে, তাই না?
তারপরে এরা যখন উপরের দিকে উঠবে পার্শ্ববর্তী কি হবে, ওরা আবার ডাউন হয়ে যাবে। মানে এখানে যখন তুমি একটা জিনিসকে এখানে ফেলে দিলা, তাহলে কি ওই পানির অণুগুলো তো ডাউন হয়ে গেল, এখানে তো থাকার জায়গা পাবে না, তাহলে পার্শ্ববর্তী অণুগুলো চাপ পেয়ে কি হবে, উপরের দিকে এই যে বল পেয়ে উপরের দিকে এরা লাফায় উঠবে। ঠিক আছে, তাহলে দেখো তো এটা আবার এই যে এরা যখন উঠলো এর পার্শ্ববর্তী এরা আবার কি করবে, ডাউন হবে। তার মানে এই আপ ডাউন করতে করতে পুকুরের অপর প্রান্তে গিয়ে কি করবে, ধাক্কা দিবে না। তো সেটাই আর কি তরঙ্গ এইরকম আপ ডাউন করে চলতে থাকবে, তাই না? তাহলে এটা কি একটা পর্যায়ভিত্তিক গতি, তাই না? তাহলে এই যে তরঙ্গ ঢেউ, তাহলে তরঙ্গের খেয়াল করো একটা দোল, একটা পূর্ণ চক্র বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি দেখো। এই যে এখান থেকে এটা কি, এইটা মধ্য অবস্থান, আগে কি ছিল, পানিটা এই অবস্থানে ছিল না, তাহলে পানিটা এই অবস্থানে ছিল, এখান থেকে ডাউন হয়েছে, আবার দেখো এখান থেকে ততটুকুই আপ হয়েছে। তার মানে যতটুকু এই দিক বরাবর উঠবে ততটুকু কি এই দিক বরাবর নামবে, তাই না? এইটাকে বলা হয় তরঙ্গের বিস্তার। তো দেখো একটা দোল বা একটা পূর্ণচক্র বলতে কি বোঝায়, একটা আপ হবে, আবার সাম্যাবস্থায় ফিরে আসবে, আবার কি হবে, ডাউন হবে, আবার সাম্যাবস্থায় ফিরে যাবে। মানে যে জায়গা থেকে যাত্রা শুরু করেছিল, তাই না, তরঙ্গটা, কণাটা যে অভিমুখে যাত্রা শুরু করেছিল সেই অভিমুখের পুনরাবৃত্তি যেখানে আবার ঘটবে, সেই পর্যন্ত দূরত্বটাই হলো তরঙ্গের দৈর্ঘ্য, তাই না? তার মানে এই যে সাম্যাবস্থা থেকে দেখো, এই সাম্যাবস্থা থেকে একটা মানে কি একদিকে সর্বোচ্চ বিস্তারে উঠছে আর কি, তারপরে কি হয়েছে, ডাউন হয়েছে, সাম্যাবস্থায় ফিরছে, আবার নিচের দিক মানে মধ্যাবস্থানে ফিরছে, আবার নিচের দিকে ডাউন হয়েছে, আবার আপ হয়েছে। তার মানে কি এই যে একটা দোল, এই যে একটা দোল বা পূর্ণ চক্র হতে তরঙ্গ যে দূরত্ব যায় সেটাকে আমরা বলি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এই বর্ণটাকে আমরা বলবো ল্যামডা। কি বলবো, LAMBDA, ল্যামডা, বুঝছো? ল্যামডা গ্রিক ভাষার বর্ণ। এটা কি প্রকাশ করতে ব্যবহার করা হয়, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি, একটা দোল দিলে বা একটা ঢেউ দিলে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, একটা দোল দিলে তরঙ্গ যে দূরত্ব যায় সেটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। এখন আবার চিন্তা করো, একটা দোল দিতে তরঙ্গ যে সময় নেয়, একটা দোল দিতে যে সময় লাগে তাকে বলবো আমরা পর্যায়কাল বা দোলনকাল। তাহলে এখান থেকে দেখো এইটুকু দোল দিতে সময় লাগছে কত, আমাদের টি সেকেন্ড না, ধরে নিই টি সেকেন্ড, একটা দোল দিতে যে সময় লাগে সেটা হলো টি সেকেন্ড বা দোলনকাল। এবার আবার চিন্তা করো, এক সেকেন্ডে যে দূরত্ব যায়, এক সেকেন্ডে যে সরণ হয় সেটাকে কি বলা হয়, বেগ না? তাহলে এক সেকেন্ডে তরঙ্গ যতটুকু দূরত্ব যাবে সেটাকে আমরা বলবো তরঙ্গ বেগ। তাহলে টি সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে দেখো তো, টি সেকেন্ডে, এই টি সেকেন্ডে গেছে কতটুকু দূরত্ব, ল্যামডা না? তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে কি হচ্ছে দেখো, টি সেকেন্ডে যায় কত, ল্যামডা দূরত্ব, তাই না, দূরত্ব। অতএব এক সেকেন্ডে যায় কত দূরত্ব, ল্যামডা বাই টি দূরত্ব। এক সেকেন্ডে যাবে ল্যামডা বাই টি দূরত্ব। তাহলে এক সেকেন্ডে যতটুকু দূরত্ব যায় বা এক সেকেন্ডে যে সরণ হয় সেটাকে কি বলি আমরা, বেগ না? তাহলে অতএব তরঙ্গ বেগ, ওটা কার বেগ, কে যাচ্ছে বলো তো, তরঙ্গ বেগ। বেগকে কি দিয়ে প্রকাশ করি আমরা, ভি। তাহলে তরঙ্গ বেগকে কি দিয়ে লিখবো আমরা বলো তো, ল্যামডা বাই টি। ঠিক আছে না, ল্যামডা বাই টি, হ্যাঁ ল্যামডা বাই টি তরঙ্গ বেগ। এই যে এক সেকেন্ড, টি সেকেন্ডে যাচ্ছে কত দূরত্ব, ল্যামডা দূরত্ব। অতএব এক সেকেন্ডে যাবে কত, ওই যে ভাগ হয়ে যাবে না? তাহলে এক সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে সেটাকেই বলবো আমরা বেগ। তাহলে বেগ, এইটাকে বেগ দিয়ে প্রকাশ করতে পারি না, ভি মানে কি, ল্যামডা বাই টি। এবার আরেকটা জিনিস দেখো, খেয়াল করো, একটা দোল একবার কাঁপছে না, একটা দোল, তাহলে এই একটা দোল দিতে সময় লাগছে কত, টি সেকেন্ড। এই টি সেকেন্ডে কাঁপছে কয়বার, দোলন হয়েছে কয়বার, একবার। তাহলে আমরা এখানে যদি লিখি টি সেকেন্ডে দোল দেয় আর কি, কয়টা দোল হয়েছে বলো, দোল দেয় টি সেকেন্ডে দোল দেয় হচ্ছে একটি। অতএব এক সেকেন্ডে দোল দেয় কয়টি হবে দোল, 1/t। তাহলে এক সেকেন্ডে যতগুলো দোল দেয় আর কি, এক সেকেন্ডে যতগুলো কাঁপবে, এক সেকেন্ডে যতগুলো দোল হবে সেটাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ককে প্রকাশ করবো আমরা এফ। এফ মানে কি লেখা যায় বলো তো, 1/t।
তাহলে কি লিখতে পারি বলতো, এফ সমান 1/t। তাহলে এবার এখানে একটু তাকাও, ভি সমান এটাকে লিখতে পারি ল্যামডা ইন্টু 1/t লেখা যায়। দেখো তো ল্যামডার তো উপরে গুণ হলে তো ওইটাই হতো, তাই হতো না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে বা আমরা লিখতে পারি ভি সমান, খেয়াল করো এই যে ল্যামডা তো থাকলো, আর এই যে 1/t এর পরিবর্তে কি লিখতে পারি বলো তো, দেখো তো 1/t এর পরিবর্তে এফ লেখা যায় না? অতএব ভি সমান আমরা লিখতে পারি এফ ল্যামডা। এটা আমাদের একটা সূত্র, মানে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের মধ্যে একটা সম্পর্ক, এটা আমাদের লাগবে, ঠিক আছে? এইটা আমরা এখন ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা আলোর ক্ষেত্রে চলে আসি। আলো হচ্ছে কি, তাড়িৎচুম্বক বিকিরণ। তাহলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এই আলোগুলা কি ঝাঁকঝাঁক কণা, তাই না? এই কণাগুলোর নাম কি, ফোটন। কোয়ান্টা বলেছিলেন ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এই কণাগুলোকে কি বলা হয়, ফোটন। তাহলে এই ফোটনগুলা তরঙ্গ, অনেক ক্ষেত্রেই কণা, অনেক ক্ষেত্রেই তরঙ্গ। তাহলে এই ফোটনগুলোর একটা তরঙ্গ আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, তা না? তাহলে আলোর কণা এই ফোটনের যদি একটা আবার ফোটনের কি আছে, ফ্রিকোয়েন্সি আছে, কম্পাঙ্ক আছে, ওরা কখনো কণা কখনো তরঙ্গ কাঁপে, ঠিক আছে না? তাহলে এই কণাগুলোর ক্ষেত্রে মনে করো, আর আলোর কণাগুলোর ক্ষেত্রে কি, আলোর বেগ কি, সি দ্বারা প্রকাশ করো, ওটা একটা বিশেষ বেগ। তাহলে আলোর বেগকে আমরা প্রকাশ করি কি দিয়ে বলো তো, আলোর বেগ হচ্ছে ভি এর পরিবর্তে আমরা কি লিখবো বলো, ভি এর পরিবর্তে আমরা সি লিখবো। এই আলোর বেগের তো মান আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে আমরা বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, এবার আলোর বেগ একটা বিশেষ বেগ, আলোর বেগকে প্রকাশ করব সি দ্বারা। আর এই কম্পাঙ্ক এফ কে আমরা প্রকাশ করব নিউ দ্বারা। কম্পাঙ্ক ওই ফোটনের ক্ষেত্রে আর কি, বুঝছো? আলোর বেগ বা আমরা হচ্ছে এটাকে বলতে পারি, বা তোমার হলো ফোটনের, হ্যাঁ, ফোটনের বেগ আর কি এক কথায়। তো কম্পাঙ্ক, ফোটনের কম্পাঙ্ককে এই যে এফ এর পরিবর্তে আমরা কি লিখবো বলো, এফ এর পরিবর্তে এইরকম একটা বর্ণ নিউ, ঠিক আছে? এটা আলোর ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে এই ফোটনের কম্পাঙ্কগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এফ এর পরিবর্তে আমরা লিখবো নিউ, ঠিক আছে, নিউ দ্বারা। তাহলে আমাদের ওই সমীকরণটা কি দাঁড়াবে বলো তো, সমীকরণটা দাঁড়াবে, খেয়াল করো, আমাদের এই ভি সমান এফ ল্যামডা, তাহলে আমাদের ভি সমান এফ ল্যামডাটা দাঁড়াবে, এই সমীকরণটা হয়ে যাবে এইরকম হয়ে যাবে। ভি এর পরিবর্তে কি লিখবো বলো, সি, আর এফ এর পরিবর্তে নিউ, আর এই যে ল্যামডা থাকলো, বুঝা গেছে? তাহলে ভি সমান হয়ে যাবে কি, সি, আর এফ হয়ে যাবে নিউ। তাহলে সি সমান নিউ ল্যামডা, এইটা আমরা ইউজ করব, বুঝেছে? এটা ইউজ করব। তাহলে এখান থেকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, নিউ ল্যামডা সমান কি, সি। তারপরে দেখো নিউ সমান কি লেখা যায় বলো তো, সি বাই ল্যামডা। এটা আমরা বের করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, এই যে ল্যামডাটাকে নিচে নামিয়ে দিয়েছি, নিউ এর মান আমরা বের করে নিলাম, মানে কম্পাঙ্কের মানটা বের করলাম, ঠিক আছে? এখন আমরা বোরের 3 নম্বর কথায় চলে যাই। বোরের হচ্ছে 3 নম্বর কথায়, বোর 3 নম্বর কথায় বললেন, খেয়াল করো, একটা কক্ষপথে, ভালো করে শোনো এবার, একটা কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। ক্লিয়ার? ভালো করে শোনো। তাহলে আমরা ওই দুটা সূত্র আপাতত ভুলে যাই, মানে ওই দুটা কথা আপাতত ভুলে যাই, 3 নম্বরটাকে ফোকাস করি। দেখো, তাহলে 3 নম্বর কথাই বলছে যে এই যে ইলেকট্রনগুলো ঘুরবে না, তো ইলেকট্রন যে কোনো একটা কক্ষপথে অবস্থানকালে শক্তি কারো থেকে শোষণও করে না, বিকিরণও করে না, কাউকে শক্তি দেয়ও না। মানে এমনি কারো থেকে শক্তি নেয়ও না, কাউকে শক্তি দেয়ও না, ঠিক আছে? কিন্তু যদি তাকে জোর করে শক্তি দেওয়া হয়, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করে সে লাফ মেরে উপরের কক্ষপথে যাবে। মানে ওই এনার্জির, ওইখানে ইলেকট্রন থাকার জন্য যে এনার্জি দরকার, তত এখানে যে পরিমাণ শক্তি আছে তার থেকে ওইখানে যেতে আর কতটুকু শক্তি লাগবে, ঠিক অ্যাকুরেট ওই পরিমাণ শক্তি পেলেই কিন্তু
লাফ মেরে উপরের কক্ষপথে যাবে। ঠিক আছে, তার চাইতে একটু বেশিও নেবে না, কমও নেবে না। ব্যাপারটা সিম্পল করে বোঝো। দেখো, মনে করো এখানে একটা ইলেকট্রন থাকার জন্য, এই কক্ষপথে ইলেকট্রন থাকার জন্য ইলেকট্রনের শক্তি লাগে ধরো 5 জুল। আমি খুব সিম্পল করে বোঝাই, 5 জুল। এইখানে একটা ইলেকট্রন থাকার জন্য শক্তি লাগে মনে করো 10 জুল। ভালো করে খেয়াল করো, এইখানে ইলেকট্রনটা ঘোরার জন্য এর শক্তি লাগে হচ্ছে 5 জুল, আর এইখানে তার ঘোরার জন্য এইখানকার ইলেকট্রনের শক্তি লাগে 10 জুল। যে কক্ষপথে নিউক্লিয়াসের কাছে, সেখানে ইলেকট্রন থাকার জন্য কম শক্তি খরচ হয়, বুঝেছে? সেখানে ইলেকট্রন, হ্যাঁ, নিউক্লিয়াসের কাছের ইলেকট্রনটা, কাছের কক্ষপথের ইলেকট্রনের শক্তি লাগে কম, যত দূরের তাতে শক্তি লাগবে বেশি। বুঝতে পারছো? তাহলে এখন এই ইলেকট্রনটার শক্তি লাগে মনে করো, এটা ধরার আমরা আসলে কিন্তু অ্যাকুরেট 5 জুল তা কিন্তু নয়, এটা আমরা বোঝার জন্য বলছি। এইখানে ইলেকট্রনটা ঘোরার জন্য শক্তি লাগে 5 জুল, আর এখানকার একটা ইলেকট্রনের ঘোরার জন্য শক্তি লাগে কত জুল? 10 জুল। তাহলে ডিফারেন্সটা কত বলো তো? এখানে ধরে নাও এই এনার্জিটা হলো E1 হচ্ছে তোমার, আর E2 হলো 10 জুল। ঠিক আছে, তাহলে এইটুকু পার্থক্যটা কত? ডেল্টা E সমান হচ্ছে কত? E2 মাইনাস E1। তাহলে E2 কত আছে? 10 জুল, মাইনাস হচ্ছে কত? 5 জুল। তাহলে কত হলো? এই 5 জুল। দেখো এই ডেল্টা E কয় জুল আছে? 5 জুল। তার মানে এই ইলেকট্রনকে যদি তুমি আর 5 জুল শক্তি সরবরাহ করো, তাহলে এ লাফ মারে কোথায় যাবে? ওর 10 জুল শক্তি হয়ে যাবে না? তাহলে ও ঠিক কোথায় যাবে বলো তো? ওই কক্ষপথে চলে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই 5 জুল শক্তির পরিবর্তে তুমি মনে করো তাকে দিয়েছো, এর পরিবর্তে তুমি দিয়েছো 6 জুল। ঠিক আছে না? তাহলে কি হবে? তাহলে এই ইলেকট্রনটা কি করবে? এই 6 জুল শক্তি নেবে না। মানে তাকে দিতে হলে তোমাকে ওই 5 জুল শক্তি দেওয়া লাগবে। এর চাইতে একটু বেশি দিছো, তাহলে মানে কি করবে? ইলেকট্রন মনে করো যে তার 5 জুল লাগবে, তার থেকে তো আমি একটু বেশিই দিলাম, তাহলে 5 জুল নিয়ে 6 জুলের পরিবর্তে 5 জুলের পরিবর্তে আমি কি দিলাম কত? 6 জুল। তাহলে 6 এর পরিবর্তে 5 জুল নিল আর 1 জুল ফেরত দিল, তা কিন্তু করবে না। ঠিক আছে, আবার মনে করো তুমি একটু কম দিয়েছো, সাপোজ মনে করো যে তুমি দিয়েছো 4 জুল দিয়েছো। ঠিক আছে, তাহলে 4 জুল দিলে তাহলে এখানে ওঠার জন্য 5 জুল লাগবে, তাহলে তুমি এখানে দিয়েছো একে 4 জুল। তাহলে মনে করো যে এখানে না গিয়ে ইলেকট্রনটা থাকবে, তাহলে ওইখানে ইলেকট্রন থাকতে পারবে না। ব্যাপারটা হচ্ছে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলের মধ্যে একটা পার্থক্য দেখো, এরকম খেয়াল করো। এইটা ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল, খেয়াল করো এইটা। এরকম ভাবে চিন্তা করো, আমরা এই ছাদে উঠবো, একটা বৃদ্ধ লোককে মনে করো এইখান থেকে উঠতে দেওয়া হলো, বুঝছো? যে এ একটা পথ আর একটা হচ্ছে বি একটা সিঁড়ি। তাহলে বলো তো কোন পথে একটা বৃদ্ধ লোক ওঠা কমফোর্টেবল মনে করবে? বি পথে। কেন? যদি উঠতে উঠতে মনে করো প্রথম কক্ষপথে মানে প্রথম সিঁড়িতে উঠছে, তারপরে এখানে উঠছে, উঠার পরে মনে করো সে ক্লান্ত হয়ে গেছে, তখন কি করবে? ওখানে সে রেস্ট নিতে পারবে। ওখানে দাঁড়িয়ে থাকলে কি হবে? সে পড়বে না, বুঝেছে? এবং এখান থেকে এখানে ওঠার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়েই তাকে উঠতে হবে। ওর চাইতে বেশি শক্তি দিয়ে কিন্তু ওঠার দরকারও নাই, আবার ওর চাইতে কম শক্তি দিয়েও সে কিন্তু উঠতে পারবে না। কিন্তু যদি এখানে উঠে যায়, সে যদি ক্লান্ত হয়ে যায়, ওখানে কিন্তু স্টে করতে পারবে। কিন্তু এই রাস্তা বরাবর উঠতে উঠতে মনে করো এইখানে যে সে ক্লান্ত হয়ে গেল, তাহলে কি হবে বলো তো? একবারে চিৎপটাং এইখানে চলে আসবে, তাই না? যেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কনসেপ্ট আর কি। মানে যদি ইলেকট্রন কি হয়, ঘুরতে ঘুরতে ওটা হয় কি এক সময় সে কেন্দ্রে পতিত হবে। কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এই যে থাকার জায়গাগুলো, ইলেকট্রনের থাকার জায়গাগুলো একটা স্থির কক্ষপথ, এনার্জি লেভেল আছে, ওইখান থেকে সে কিন্তু পড়বে না, বুঝেছে? তার এইখানে ওঠার জন্য এই যে দেখো আমাদের কি ছিল বলতো? এন ছিল না? এন এর মান 1 2 3 এই পূর্ণ সংখ্যাগুলো হবে, কখনো কিন্তু ভগ্নাংশ হবে না। তো এখানে দেখো এই যে এনার্জিগুলা এখান থেকে এখানে ওঠার জন্য
দেখো এইটা আর এটা কি পূর্ণ সংখ্যা না, n এর মান 1, এখানে কত n এর মান 2। কখনো n এর মান হাফ হতে পারবে না। হাফ হলে কি মিডিলে থাকবে না, মিডিলে ইলেকট্রনের থাকার জায়গা নাই, ওখানে সে থাকতে পারবে না। হয় তাকে এখানেই রাখতে হবে, না হলে তাকে ওইখানেই রাখতে হবে। বুঝে গেছে? তাহলে মনে করো 5 জুল শক্তি এখানে খরচ হয়, 5 জুল শক্তির চাইতে তুমি একটু কম দিছো, তাহলে বলবে যে এখানে যায় থাক, ওখানে থাকবে না। কিন্তু হয় তাকে 5 জুলই শক্তি দিতে হবে, অথবা তুমি মনে করো 6 জুল দিয়েছো, তাহলে 6 জুল শক্তি ওর লাগবে হচ্ছে কত, 5 জুল। তাহলে 6 এর মধ্যে 5 নিয়ে 1 জুল ফেরত দিবে, ওর তো আর দরকার নাই। তাহলে এই কাজও করবে না। কিন্তু 6 জুল দিলে কি হবে, সে ওই কক্ষপথের উপরে উঠে যাবে, ওইখানে তার থাকার জায়গা নাই। হয় তাকে অ্যাকুরেট তার যে পরিমাণ শক্তি দরকার তাকে সেইটাই দিতে হবে, না হলে সে পুরোটাই ব্যাক করবে। ঠিক আছে? ওই জন্য বোর বললেন যে ইলেকট্রন এই যে কক্ষপথগুলো ঘোরার সময়, কক্ষপথে থাকার সময় সে কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। মানে এমনি এমনি কারো থেকে শক্তি সে নিবেও না, আবার কাউকে শক্তি দিবেও না। কিন্তু যদি তাকে জোর করে দেওয়া হয়, যেমন ধরো তুমি পরমাণুকে হিট করছো, একটা লোহার দণ্ডকে তুমি হিট করছো, তাই না? এই যে তাপ এক প্রকার শক্তি, তার মধ্যে কি যাচ্ছে, তাপ যাচ্ছে না? তাহলে যাওয়ার সময় এখন ওই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়েই কিন্তু লাফ মেরে উপরে কক্ষপথে যাবে। তার চাইছে শক্তি কমও নেবে না, বেশিও নেবে না। ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে যদি তাকে দেওয়া হয়, ওই নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়েই কিন্তু সে যাবে। তার চাইতে একটু বেশি দিলেও নেবে না, পুরোটাই ব্যাক করবে, আবার কম দিলেও নেবে না, পুরোটাই ব্যাক করবে। ঠিক আছে? তাহলে 3 নম্বর কথায় বোর বললেন যে ইলেকট্রন হচ্ছে একটা কক্ষপথে থাকাকালে কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। কিন্তু ওটা কি এমনি এমনি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু যদি তাকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দেওয়া হয়, একটা নির্দিষ্ট পরিমাণ, তার যে পরিমাণ শক্তি লাগবে ওই পরিমাণ অ্যাকুরেট, ওই পরিমাণ শক্তি যদি তাকে দেওয়া হয়, তাহলে সেটা কি করবে, লাফ মেরে ওই পরিমাণ শক্তি নিয়ে লাফ মেরে উপরে কক্ষপথ যাবে। আবার ওইখানে গেছে কি ওটা তার থাকার জায়গা। এখন মনে করো একদল সন্ত্রাসী এসে রাতের বেলা তোমাদেরকে বাড়িতে ঘুমায় আছো, তুমি মনে করো রাতের বেলা সন্ত্রাসী তোমাকে লাঠি সাঙ্গা নিয়ে মারপিট শুরু করেছে। এখন তুমি মারটার খাওয়ার পরে বিভিন্ন দিকে যাওয়ার পরে তো তুমি চলে গেছো, তোমার বাড়িতে ফিরে আসবে না, তো তুমি তো একবারে তো চলে যাওনি, তো তারা চলে গেছে অপকর্ম করে, এবার তুমি কি করছো, আবার ফেরত আসবে। ঠিক ওই রকমই ইলেকট্রন, মনে করো এখানে তুমি ইলেকট্রনকে জ্বালাইছো, তো ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে গ্রহণ করে লাফ মেরে উপরে কক্ষপথে যাবে, কিন্তু ওই তো ওখানে থাকার জায়গা নয় ওটা। আমি বলছি তার জন্য অনুমোদন কোনটা, এই কক্ষপথ, তার জন্য অনুমোদন কিন্তু এই কক্ষপথ নয়। তো পরমাণুটা যখন আবার মানে কি হবে, শীতল হবে, ঠান্ডা হবে, তখন শীতল হবে কি কারণে বলতো, এই যে ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, এই ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, তাহলে কি করলো, এই ইলেকট্রনটা আবার শক্তি ত্যাগ করবে। বুঝছো? যে পরিমাণ শক্তি তুমি দিছো ওই পরিমাণ শক্তি ত্যাগ করে কি করবে, আবার সে নিজের জায়গায় চলে আসবে। তাহলে দেখো এখানে একটা শক্তি ত্যাগ আর গ্রহণের ব্যাপার হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। ইলেকট্রন ওই যে যখন তুমি তাপ দিবে বাহির থেকে, বা কোনো কারণে শক্তি তুমি বাহির থেকে দিবে, তখন ওই শক্তি সে নির্দিষ্ট পরিমাণ শক্তি নিবে, তার চাইতে বেশিও নিবে না, কমও নিবে না। শক্তির পরিমাণ এই যে ডেল্টা ই, কতটুকু শক্তি সে নিবে, এই শক্তির এনার্জি পরিমাণটা হচ্ছে তোমার ওই যে এইচ নিউ। বুঝেছে? প্লাঙ্কের সূত্রানুসারে, প্লাঙ্কের তত্ত্ব অনুসারে, ওই যে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এই শক্তির পরিমাণ এইচ নিউ। এইচটা কি বলতো, ওই যে প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ মানে ওই ইলেকট্রন ওখানে যেটা আছে ওই ইলেকট্রনের কি ওটা কম্পাঙ্ক। তাহলে এখন আমরা বলবো ফোটনের কম্পাঙ্ক, ফোটন দিয়ে আমরা আঘাত করবো ওখানে, তাহলে ফোটনটা পুরোটাই শক্তি ওকে দিয়ে দিবে, ওই শক্তি নিয়ে এসে যাবে। ঠিক আছে? তাহলে এইচ নিউ, দেখো তো খেয়াল করে, এইচ তো আমাদের আছে, এই নিউ এর পরিবর্তে কি বসাতে পারি বলো তো? নিউ এর পরিবর্তে, এই যে নিউ এর পরিবর্তে কি আমরা বের করে রাখছি, সি বাই ল্যামডা, এই যে সি বাই ল্যামডা। তাহলে আমরা বের করতে পারি ডেল্টা ই সমান আমরা লিখতে পারি কি, এইচ নিউ সমান আমরা লিখতে পারি, দেখো তো গুণ করে, এইচ সি বাই ল্যামডা। বুঝছো? এইটা হলো বোরের 3 নাম্বার কথা। ঠিক আছে? বোরের 3 নাম্বার কথা তোমাদের বইয়ে এইরকম লেখা আছে, দেখো এইরকম, মানে দেখে হয়তো দেখা যাচ্ছে যে প্রথম দিকে এরকম কি এগুলা কোথা থেকে আসছে, তা না? আমি কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে না? তাহলে এই ডেল্টা ই মানে কি, এই যে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন যখন নামা ওঠা করবে,
ঠিক আছে না? একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়েই সে কিন্তু লাফ মেরে উপরে কক্ষপথ যাবে, আবার নির্দিষ্ট পরিমাণ শক্তি ত্যাগ করেই কিন্তু নিচের কক্ষপথ যাবে। সেই শক্তির পরিমাণটা কত মেপে বোর এটা প্লাঙ্কের তত্ত্ব অনুসারে মেপে দিয়েছেন, কত বলো তো? ডেল্টা ই সমান এইচ নিউ। এই এইচ এর পরিমাণ এটা যা আছে তাই, আর এই যে কি বলো তো, নিউ এর পরিবর্তে কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালো কি? ডেল্টা ই সমান এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এরই সাথে বোর পরমাণু মডেল শেষ হলো। আগামী দিন তোমরা এটা পড়ে আসবে ভালো করে, ঠিক আছে? তো আজকের ক্লাসটি এ পর্যন্ত রাখছি, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ঠিক আছে।